বদরুল হক তপন একটি কবিতা আবৃত্তি করবেন। আমরা প্রথমে কবিতা আবৃত্তি শুনি, তারপর অন্য আলাপ হবে, অন্য কথা হবে। তো শুরুতেই জনাব বদরুল হক তপন, যিনি কবি ও সংগঠক, ওনার কাছ থেকে আমরা একটা কবিতা আবৃত্তি শুনবো। শুরু থ্যাংক ইউ। করেন। এটা একটা শ্রেষ্ঠ কবিতা, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর শ্রেষ্ঠ কবিতা। এটা এখান থেকে আমি একটি কবিতা পাঠ করার চেষ্টা করব। আহ, মনে পড়ে সুদূরের মাস্তুল। এটা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটি সুন্দর কবিতা। এই কবিতায় কবি ওনার শৈশব কৈশোরের যে স্মৃতি মাখা মধুর যে যে স্মৃতিচারণটা, সেটা তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবং পেছনের দিকের যে ঘটনার বলে যে ওনার জন্য, এটার জন্য ওনার যৌবনে এসে তিনি অনেকটা আবার ক্লান্ত বোধ করেছেন, যে ওনার বিষণ্ণতায় পড়েছেন, যে অতীত এটা কত সুন্দর ছিল ওনাদের। সেই জন্য এটা খুব সুন্দর একটা কবিতা। আমি কবিতাটি এখন পাঠ করার চেষ্টা করছি। মনে পড়ে সুদূরের মাস্তুল, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। পেছনে তাকালে কেন মুখ হয়ে আসে ভাষা, মনে পড়ে সেই সব দুপুরের জলরাশি, সেই সব ব্যাটফুল বকুল কোরানো ভোর। আহা সেই রানাদির আঁচল তলের উত্তাপ মনে পড়ে বন্দরের সেই কালো রাত, ঈগলের মতো ডানা সেই বিশাল রাতে। মনে পড়ে বন্দরের সেই সব কালো রাত, ঈগলের মতো ডানা সেই বিশাল গভীর রাতে। একটি কিশোর এসে চুপি চুপি সাগরের কোলে দাঁড়াতো একাকী, তন্ময় চোখে তার রাশি রাশি বিস্ময় নিয়ে। কবে তারে ডাক দিয়ে নিয়ে গেল সুচতুর যৌবন, কবে তারে ডেকে নিল মলিন ইটের কালো সভ্যতা। সবুজ ছায়ার নিচে ঘুমে চোখ ঢুলে এলে মা যাকে শোনাতো সেই তুষার দেশের কথা, তার চোখে আজ এত রাত জাগা ক্লান্তির শোক। পেছনে তাকালে কেন নীরবতা আসে চোখে, মনে পড়ে জ্যোৎস্নায় ঝলমলো বালুচর, একটি কিশোর তার তন্ময় দুটি চোখে, রাশি রাশি কালো জল সুদূরের মাস্তুল মনে পড়ে। ধন্যবাদ। এটি স্মৃতিচারণামূলক কবিতা, মূলত শৈশবের বিভিন্ন। এটা খুব সুন্দর কবিতা, হ্যাঁ, রুদ্র মনে পড়ে মোহাম্মদের আমাদের। শহীদুল্লাহ একটি খুব সুন্দর কবিতা। আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার একটি কবিতা আবৃত্তি করলেন। তো আপনি নিয়মিত সাহিত্য চর্চা করছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনি মালঞ্চ নামে একটি অনুষ্ঠান করেন, এটা আপনার হ্যাঁ সাহিত্য চর্চার আঙ্গিকেই। তবে আমরা এর মাধ্যমে অনেক কিছু জানতে পারি, যারা গত হয়ে যান আমাদের, জি কিংবা যারা জীবিত আছেন তাদের মধ্যে থেকে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ লেখক, কবি, হ্যাঁ, সাহিত্যিক, খ্যাতিমান ব্যক্তি আছেন, তাদেরকে নিয়ে আপনি একটা খ্যাতিমান অনুষ্ঠান করেন। ব্যক্তিদেরকে নিয়ে তো এটা। এটার আসলে পেছনে গল্প শুনতে চাই। এটা আসলে আপনার হঠাৎ করে কিভাবে করা, বা আপনার কেন মনে হলো যে এটা করা এটা দরকার, কিভাবে ধরেন আসলে? আপনারা যে আমার যে সাহিত্য পরিষদটা, ছড়া কবিতা সাহিত্য পরিষদ ময়মনসিংহ, এটা কিন্তু অনলাইন প্রোগ্রাম। আমরা এটা থেকে করে আসতেছি 2015 সাল থেকে। 2015? হ্যাঁ দুই 25, তাহলে 10 বছর হয়ে গেছে। হ্যাঁ 2015 থেকে আমরা এটা করে আসতেছি। তখন একটা প্রোগ্রাম করতাম আমি, এটার নাম ছিল সমকালীন ভাবনা। সমকালীন যে বিষয়গুলি ছিল সেগুলি আমরা উঠে আনতাম এবং বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিতাম। এটা এটা তারপরে আমি দেখলাম যে ওটা তো অনেকটা পলিটিক্যাল দিকে চলে যায়, যে আমি তো সাহিত্যের লোক, আচ্ছা। আমার তো ওই সমকালীন ভাবনার দরকার না, আমার সাহিত্য নিয়ে চিন্তা চেতনা থাকা দরকার। তারপরে আবার চালু করলাম মালঞ্চটা হলো শিল্প সাহিত্য ইতিহাস ঐতিহ্য এবং খ্যাতিমান ব্যক্তিত্ব নিয়ে ছড়া কবিতা সাহিত্য পরিষদের বিশেষ আয়োজন। এটা এটা করি। এটা আমরা যেমন সদ্যপ্রয়াত যতীন সরকার স্যারকে নিয়ে একটা করলাম। তারপর এটা করলাম আমরা বদরুদ্দিন ওমরকে নিয়ে, সদ্যপ্রয়াত বদরুদ্দিন ওমরকে নিয়ে একটা করলাম। তারপর শেষ যেটা করলাম, এটা করলাম হলো ফরিদা পারভিনকে নিয়ে। এবং আর একটা ওটা রেকর্ডিং প্রায় হয়ে আছে, ওইটা শিডিউলগুলি হচ্ছে না। এই যে যে ইদানিং যে ইগুলি করতেছে, এই জন্য ওটা শিডিউলটা পিছিয়ে যেতেছে। ওটা আপনার করবো, ওটা হলো ডিএল রায়কে নিয়ে। আচ্ছা। যেমন ডিএল রায়ের গানগুলি, তারপরে ডিএল রায় সম্বন্ধে এখন ইয়ং জেনারেশন কিন্তু ততটা জানে না। আমি আমি বলি না যে আমি খুব জানি, আমি জানি না। আমি যতটুকু জানি আমি চাই আমাদের যে ইয়ং জেনারেশনকে এটা জানাতে, যে তোমরা এটা জানো ডিএল রায় কে ছিল, ডিএল রায়ের গানগুলি কি, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের ওই বসুন্ধরা। এই যে এত সুন্দর একটা গান,
এখন ছেলে মেয়েদেরকে যদি যাই, আপনি গাইতে একটা বলেন জিনিস আমাকে মনে ওরা করে দিলেন। কিন্তু গাইতেই পারবে না। মানে গানের কথা মনে করে দিলেন আমাকে। আপনার ফেসবুকে বা আপনার পেজে, ইউটিউবে আমি জি দেখেছি জি আপনি মানে নিজ গলায়, খালি গলায় গান জি জি গাচ্ছেন। হ্যাঁ, তা আমি বলেছিলাম, আঙ্কেল সামনাসামনি গান শুনবো। তা আজকে মনে হয় যে আমরা এটা ভুলে গিয়েছিলাম, আপনি এটা মনে তো করে দিলেন প্রিপারেশন নাই, সামনাসামনি একটা গান তবে শুনবো। হ্যাঁ এটা একটা গান, এটা গাওয়ার চেষ্টাই করা যায়। একটা দেখি, চেষ্টা এটা আমরা তো সেটাই। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর এই যে শৈশব কৈশোরের কবিতা শুনলাম, এখন আমরা একটা শুনি, ওই যে রবীন্দ্রসঙ্গীত শুনি সেটা দিয়ে। পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সে যে চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আরেকটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়, মোরা সুখে দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান শুনেছি বকুলের তলায়। এখানেই শেষ করলাম। চমৎকার, চমৎকার। না আসলে এই গানগুলো তো, গানের অর্থগুলো চমৎকার, এবং আপনার মানে মানে শিল্পীদের গাওয়ার চেয়ে আমার কাছে মনে হয় যে খালি গলায় যখন এটা কারোর একটু কাছে শুনি গান আমার গাইতে কাছে গেলে বেশি এটা ভালো একটু লাগে। প্রিপারেশন লাগে, হঠাৎ করে গাওয়া চমৎকার। যায় না, তো একটু আমি হচ্ছে, প্রিপারেশন দিয়ে গেলে আমি গাওয়া দেখছি যে যায়। জি শিল্পীরা যখন ইনস্ট্রুমেন্ট দিয়ে গায় ওটা শুনতে ভালো শোনায়, কিন্তু কেন জানি মনে হয় যে হৃদয় থেকে আসে না। কিন্তু খালি গলায় যারা শিল্পী না, হ্যাঁ হ্যাঁ। নিজেরা যখন গায় তখন মনে হয় যেন একবারে অনুভূতিটা ভিতর থেকে আসে, এরকম আমার কাছে খুব ভালো লাগে। তাহলে আপনাকে আরেকটা গান শোনাই, আপনি যেমন আমার এত বেশি উচ্ছ্বসিত না প্রশংসা না, এটা করলেন, শুধু আপনার তাহলে জন্য, আমি সবার জন্য তাহলে বলছি। আপনাকে আরেকটা গান খালি শোনাই। গলায় আমার খুব ভালো লাগে শুনতে। জি। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমাকে পাশরিয়া, বন্ধু কালিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের বেলায়, যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়, আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া। আচ্ছা, এখানে এত সময় থাকে, দুপুরের সময়টা এখানে বেশি নিল। দুপুরের সময়টা কেন বেছে নিলো সেটা তো এই মুহূর্তে তখন আমি বলতে রৌদ্র থাকে। পারতেছি না। দুপুরের সময় তো নিলিবিলি থাকে। ও বন্ধু আচ্ছা আচ্ছা। কালিয়ার জন্য আমন্ত্রণ জানাইতেছে দুপুরের সময় এসো, ওই সময় লোকজন বেশি রোদ থাকে বেশি না। থাকে, তখন মানুষজন কম হ্যাঁ, থাকবে, আমরা লোকজন নিরিবিলিতে আড্ডা দিতে লোকজন পারবো। কম থাকে। যাক, উনি যিনি লিখেছেন, যিনি গেয়েছেন, তারা আসলে এটা ভুলটা জানে, আমরা নিচে থেকে আইডিয়া করে বললাম। যাক, আপনার এই যে সাহিত্য চর্চা বা আমাদেরকে নিয়ে বা মানে জি বিভিন্ন বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে নিয়ে যে আপনার প্রোগ্রামগুলো আমরা দেখে থাকি, সেই থেকে আমার কাছে মনে হয় যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে 2015 সালে আপনি এই গ্রুপটি ওপেন করেছিলেন, ছড়া সাহিত্য হ্যাঁ পরিষদ, হ্যাঁ যেটা জি এরকম আরো অনেক গ্রুপ আছে। তাহলে আপনার আসলে সাহিত্যের সাথে যুক্তটা কবে থেকে? যেহেতু এটা 2015, মানে 10 বছর হয়ে গেছে আপনার এই পেজেরই বয়স, সেক্ষেত্রে আপনি শুরুটা কখন দিয়েছিল? আপনার এখন শৈশবকাল শুনেন থেকে স্কুল? যে ওই যে আমরা এখন ধরেন আপনার ফেসবুকে এখন আর ছেলে মেয়েদের কত সুবিধা, ওরা একটা পেজ খুলে আইডি খুলে তাদের লেখাটা মনের কথা ভাবটা প্রকাশ করতে পারতেছে। ধরেন এক একটা পেজ একটা হলে আইডি হলে দেখা যায় যে হাজার হাজার হয়, ফলোয়ার হয়ে যায় 5,000 10,000 20,000, পোলাবানেরটাও হয়ে যায়, ছোট ছোট বাচ্চাদেরও। ওরা ওটার মধ্যে একটা লিখতে পারতেছে, ভুল লেখুক শুদ্ধ করুক, ওরা কিন্তু সাহিত্য চর্চা করার চেষ্টা করতেছে। আমরা খালি ওদেরকে সমালোচনা করি, অনেক সবাই সমালোচনা করি না, কেউ কেউ সমালোচনা করে যে এগুলি হলো ফেসবুক কবি, ওরা এই যে রাইটাররা নতুন, এখন ওরা তো যুগটাই হচ্ছে সাহিত্য চর্চা সোশ্যাল করতেছে। মিডিয়া, আমি বলি, আমরা যখন ছোট যুক্তি হবে। ছিলাম দেশ স্বাধীন হওয়ার পর, তখন প্রত্যেকটা এলাকায় ছিল কি জানেন, ক্লাব ছিল, ছোট ছোট ক্লাব ছিল। ক্লাবগুলিতে আমরা বিকালবেলা স্কুল থেকে আসতাম, আমরা এখানে পিটি প্যারেড করতাম, কুচকাওয়াজ করতাম, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো। কিন্তু এটা দেখা গেল পরবর্তীকালে এটা বন্ধ হয়ে গেল, এগুলি সব আমাদের এই কালচারটাই বন্ধ হয়ে গেল, এই এলাকা ভিত্তিক যে ক্লাব টাব সংস্কৃতি চর্চা হতো সেগুলি বন্ধ হয়ে গেল। এখন ইদানিং আবার এটা শুরু হয়েছে আমরা ফেসবুক ভিত্তিক, ফেসবুকে কেন্দ্র করে সাহিত্য চর্চা করতেছে, যে পারুক আর না পারুক যে চেষ্টা করতেছে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, যে এটা সুন্দর চেষ্টা করতেছে, ওদেরকে আমাদের আরো উৎসাহ দেওয়া দরকার, সহযোগিতা করা দরকার। সেই জন্যে আমি
ছড়া কবিতা সাহিত্য পরিষদটা এটা করছি যে নতুনরা লেখা দেয় ওদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। একজন একটা লেখা দিল, পরে আমি লেখাটা যেমনই হবে দেখলাম, পরে বললাম যে আর একটু ভালো আশা করি, আর একটু ভালো লেখার চেষ্টা করে, তখন সে উৎসাহিত বোধ করে, উৎসাহ বোধ করে। তো আর যদি আমি লিখি যে এটা কি লিখছেন, এটা তো বানান ভুল, এটা ভুল, সেটা ভুল বলি, সে উৎসাহ হারায় ফেলবে, আর লিখবে না। সে তো ভালো কিছু করার চেষ্টা করতেছে, আমি যদি তাকে উৎসাহ না দিই সে তো পারবে না। যেমন আমরা ছোটকালে যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন কথা বলি, 6, 7, 8-এ যখন আমরা পড়ি তখন তখন কিন্তু আমাদের লেখার কোনো স্কোপ ছিল না, কোথাও যে আমরা প্রিন্ট করবো ই করবো এসব। তখন আমরা কি করতাম, তখন এটা আপনি জানেন কি জানি না, বাংলাদেশের নামকরা শ্রেষ্ঠ সাপ্তাহিক ম্যাগাজিন ছিল সাপ্তাহিক বিচিত্রা, সাপ্তাহিক রোববার, এই দুইটা। তখন আমার ছোট মামা এগুলি রাখতো, আর আমরা ছোট মামার কাছে আইনা পড়তাম, ছোট মা দিত না এটা পড়, এটা পড়তাম। তখন ওইটার যে পাঠকের পাতা, পাঠকের পাতাটাই একটা ওখানে একটা সাহিত্য চর্চার মতো হইতো। সবাই সবাই ওখানে লেখার চেষ্টা করতো, আমিও ওইখানে লিখতাম। এখন শুনে ওইখানে একটা লেখা ছাপার জন্য কত কষ্ট করতে হইতো। একটা একটা কিছু লিখলাম পাঠকের পাতার মধ্যে লেখা, এটা স্কুল থেকে আইসা এটাকে আপনার ফ্রেশ কপি কইরা অ্যালবাম একটা ইটা একটা যে কি বলে যে অ্যালবাম হ্যাঁ হ্যাঁ চিঠিতে আকারে আমি কাগজে এটা পাঠাতাম। ওইটা ওইটা নিয়ে আসতাম। ওইটা কোত্থেকে আনতাম, ওইটা এখান থেকে যাইতাম পোস্ট অফিসে, আর এই মেসের থেকে ছাড়তাম। ওই যে পোস্ট অফিসে স্টেশনের সাইডে আর মেস অফিসটা ছিল না এখানে। তখন আর দিনে আমার একটা ছোট্ট একটা বাচ্চা ক্লাস 6-এ 7-এ, সে এই ব্রাহ্মবলির থেকে ওই পর্যন্ত যেতাম। তখন রাস্তাটা ছিল নীরব, বিকালে একটা লোকজনও তখন থাকতো না। হঠাৎ করে একটা দুইটা রিক্সা আসতো, এই দিক দিয়ে যাইতাম একা একা। ওই দিক দিয়ে কেউ বললে কেউ কোনো পোলাপান যাইতে চাইতো না, ওই দূর যাই দেখি এর মধ্যে গিয়ে কি চিঠি ছাড়বো ই ছাড়বো, অন্যরকম একটা মনে করতো কি সে গেছে চিঠি ছাড়ে কি ছাড়ে। পরে ওখানে গিয়ে একটা খাম কিনতাম, 8 আনা বোধ হয়, মনে হয় 8 আনা না 4 আনা ছিল। তখন ওইটা কিনে ওটার মধ্যে পোস্ট করে ওটা দিয়ে আসতাম। আবার ওই দিকটা জিজ্ঞেস করতাম পোস্টমাস্টারে যে আমার চিঠিটা কি কালকে যাবে, হ্যাঁ হ্যাঁ কালকে যাবে না, হ্যাঁ আরএমএস বলতো হ্যাঁ হ্যাঁ কালকে যাবে না। তখন ওরা দেখতো একটা বাচ্চা, ছোট একটা বাচ্চা বলতেছে চিঠিটা কি কালকে যাবে, হ্যাঁ যাবে না। পরে অপেক্ষায় থাকতাম ওইটা কবে আসবে কবে আসবে। পরের সপ্তাহে আসতে এই যে ইটা যত বের হইতো, ওটা বোধহয় বের হইতো শুক্র না শনিবারে সাপ্তাহিক বিচিত্রাটা। অপেক্ষায় থাকতাম, দেখতাম যে না আমার লেখাটা আসছে না। হ্যাঁ, আবার পরে যে অপেক্ষায় থাকতাম যে আসো। হঠাৎ একদিন আইসা বললো, একদিন হকার ওই যে ইটা ম্যাগাজিনটা দিয়ে গেল। আমি আমার বড় ভাই যে এসকে স্বপন আনোয়ার, আর আমার ছোট ভাই এসকে জহির, আমরা তখন দুপুরে খাওয়া দাওয়া করতেছিলাম। তখন তাড়াতাড়ি আমি গিয়ে হকারের কাছে ওইটা নিলাম, নিয়ে দেখলাম আমার এটা লেখা আছে ইয়া। ওই সময় আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। মনে আছে কি লেখা? আবার মানে ওইটা কি একটা লিখছিলাম, ওটা লিখছিলাম মনে হয় পচাব্দি গাজীকে নিয়ে, পচাব্দি গাজী বাংলাদেশের যে ইয়াতে, সে ইয়াতে ওই যে বাঘ শিকারী পচাব্দি গাজী, হুম, হ্যাঁ ইয়ার যে কি ওই যে সুন্দরবনের পচাব্দি গাজী, রৌমারী ওখানে চিঠিটা ছাড়তাম। পরে ওনাকে নিয়ে লেখা। পরে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। পরে দাদা বলতো যে হাসিয়া দিয়ে যার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। ওই ওই একটা লেখার জন্য আমরা কত কষ্ট করতাম, যে কোনো একটা কিছু লিখতে গেলে। আর এখন তো এটা, এখন ছেলে মেয়েরা কত সুন্দর করে আপনার লিখতে পারতেছে ফেসবুকে নিজের একটা। আমি কিন্তু ভালো ভালো লেখাও দেখি, ভালো ভালো লেখাও দেখি। না এখন তো সবাই লিখছে, আহ, কারণ ও- আপনি একজন ওরা কবি লিখতেছে, হন, হ্যাঁ ফেসবুক একটা মাধ্যম। তো আমি যা করছি যা করি তাই তো আমি পুষ দিব। আর ফেসবুকে যে একজন কবি সে কবিতা পুষ দিবে, যে গল্প লেখে সে গল্প পুষ দিবে, ব্যক্তিগত জীবনের অনেক কিছু পুষ দিতে পারে। হ্যাঁ তো এটা একটা মাধ্যম, এখানে আমি লিখতেই পারি, লিখবো না কেন? তো আমরা প্রায় এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা এই পর্যায়ে কবি সংগঠক বদরুল তপন একটি স্বরচিত কবিতা শুনবো। এই যে এই মুহূর্তে একটা আমার ছোট ছড়া আছে সুন্দর, আচ্ছা, এই ছড়া কবিতা। কয়েকদিন আগের লেখা। এটা এই ছড়াটা লেখা হলো আপনার 17 তারিখ, এই আচ্ছা, সেপ্টেম্বরের 17 তারিখ লেখা। এই ছোট ছড়াটা আমি পড়ছি। দেশ হবে বেশ, পেটে ভাতে চলে দিন, কাজে কামে থাকি, ফাঁক পেলে মাঝে মাঝে ছোট ছড়া লিখি। রাজনীতি দেখে দেখে ভয় লাগে বাজে, কখনো বা খুশি হই জ্যানজির কাজে। সবে মোরা পেতে চাই সুন্দর দেশ, এসো সবে ধরি হাল, দেশ হবে বেশ। ধন্যবাদ। চমৎকার। যে ছোট যারা সাথে ছড়াটা, ছিলেন, যারা খুবই ছোট এই ছড়াটা। অনুষ্ঠানগুলো দেখেন আমাদের সাথে, আমাদের এই আড্ডা সাহিত্য বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা এরকম আড্ডা দিয়ে থাকি, কবিতা আবৃত্তি গান বিভিন্ন কিছু। তো সবাইকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।